তাহলে আমরা রক্তের দুইটা অংশ, একটা হচ্ছে প্লাজমা, এটা নিয়ে আমরা জানলাম, আর আরেকটা অংশ হইলো তোমার এই যে রক্ত কণিকা। তাহলে আমরা রক্ত কণিকা নিয়ে এখন জানবো। রক্তকণিকা, রক্তের কত অংশ রক্তকণিকা? 45 ভাগ। হ্যাঁ, প্রায় 45 ভাগ হচ্ছে রক্তকণিকা। কয় রকমের রক্তকণিকা আছে তোমরা নিশ্চয়ই জানো? কয় রকমের রক্তকণিকা আছে? 3 রকমের। হ্যাঁ, তিন 3 রকম। রকমের রক্তকণিকা আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে, লোহিত রক্ত। হ্যাঁ, উপর থেকে দেখলে এটা কিরকম দেখা যাবে? এটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। তুমি যদি সাইড থেকে দেখো তাহলে এরকম দেখবে, এটা মাঝখানে গর্ত আর দুই দিকে একটু চাপা, বুঝছো? মাঝখানে গর্ত, দুই দিকে চাপা, এরকম দেখা যাবে যে মাঝখানে উপর থেকে দেখলে এরকম দেখবা, আর সাইড থেকে যদি দেখো এরকম দেখবা আর কি। উপরের দিক দিয়ে একটু গর্ত, নিচের দিকেও গর্ত। এইটাকে আমরা বলি অবতল। কাজে এটা শেপটাকে আমরা বলি, উপরের দিক থেকেও একটা অবতল অংশ, নিচের দিক থেকেও একটা অবতল, মানে দ্বি অবতল। এই হলো লোহিত রক্তকণিকা। তারপরে আরো কিছু রক্তকণিকা আছে যাদের কোনো কালার নাই, এদেরকে আমরা বলি শ্বেত রক্তকণিকা। তার নিউক্লিয়াস এরকম আঁকা বাঁকা থাকে, এটা শ্বেত রক্তকণিকা। তারপর আরেক রকমের কণিকা আছে, তাদের এরকম কোনো কালার নাই, হ্যাঁ, এরকম ক্ষুদ্র অনেক, এদেরকে আমরা বলি অনুচক্রিকা। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো শুধু লোহিত রক্তকণিকা নিয়ে। আরেকটা কথা বলিনি আমরা, এই যে আমরা এখানে বললাম লোহিত রক্তকণিকা বলো, তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা বলো, অনুচক্রিকা বলো, এরা কি স্বাভাবিকভাবে তৈরি হয় কোনো কোষ থেকে? একটা কোষ বিভাজিত হয়ে যেমন আরেকটা কোষ তৈরি হয়, এমন ভাবে একটা লোহিত রক্তকণিকা বিভাজিত হয়ে কি দুইটা লোহিত রক্তকণিকা তৈরি হয়? এরকম স্বাভাবিকভাবে তৈরি হয় না স্যার, না। স্বাভাবিক না। এই জন্য আমরা তাদেরকে কণিকা বলতেছি, কিন্তু এরা কোষ। আচ্ছা, তাহলে এরা আসলে স্বাভাবিকভাবে তৈরি হয় না। এরা সবাই কোত্থেকে তৈরি হয় জানো? অস্থি মজ্জা থেকে তৈরি হয়। অস্থি মজ্জাটা কি? আমি একটা হাড়ের ছবি তোমাদের এখানে আঁকতেছি, একটা অস্থির ছবি। এইটা হইলো কি আমাদের ফিমার। হ্যাঁ, এই অস্থিটা হইলো কি তোমার ফিমার। হ্যাঁ, আচ্ছা, পায়ের একটা অস্থি। তো সেটাকে তুমি যদি এইভাবে কেটে ফেলো তাহলে তুমি পাবা কি, ধরে কাটা অংশটা এরকম দেখবা নিশ্চয়ই। তো তার মাঝখানে তুমি এরকম, মাঝখানে মাঝখানে তুমি কিছু লাল নরম পদার্থ পাবা। এটা শক্ত না, অস্থিটা শক্ত না, হাড্ডিটা? তো মাঝখানে তুমি লাল নরম বা সফট টিস্যু, নরম পদার্থ পাবা। এটাকে আমরা বলি অস্থি মজ্জা। তোমরা কখনো সেটা খেয়াল করেছো? কখনো খেয়াল করছো না? মুরগির মাংস খাওয়ার সময় একটা হাড্ডি যখন একটা হাড্ডি যখন তুমি খাও, ভিতরে কি থাকে? লাল এক ধরনের পদার্থ থাকে না? জি স্যার, দেখছি। দেখি শক্ত না নরম? স্যার নরম। হ্যাঁ, ওইটাকে বলে অস্থি মজ্জা। তাহলে বুঝছো তো অস্থি মজ্জা কি জিনিস? আচ্ছা, অস্থি জি মজ্জা। স্যার, বুঝছি। আচ্ছা, অস্থি মজ্জা। তো সেই অস্থি মজ্জাতে অনেক কোষ থাকে। তার মধ্যে একটা কোষকে কে আমরা বলি স্টেম কোষ। কোষ বা স্টেম সেল। স্টেম সেল বলার কারণ হইলো যে এই কোষগুলা এরা অনেক ভাবে বিভাজিত হয়ে অনেক রকমের কোষ, প্রায় মনে করো 200 রকমের কোষ এ রূপান্তরিত হইতে পারে। মানে যে কোনো কোষে একটা স্টেম কোষ, এটা তোমার বিভাজিত হয়ে হয়ে যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে। সেটা একটা লোহিত রক্তকণিকা হইতে পারে, একটা প্লাজমা কোষ হইতে পারে, একটা ম্যাক্রোফেজ হইতে পারে, অনেক রকমের কোষ হইতে পারে। তো এই ধরনের কোষকে আমরা বলি স্টেম কোষ। তো তারা বিভাজিত হয়ে 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 আরেক রকমের কোষ হয়, যেটাকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্ট। এই কোষের নাম হইল ইরাইথ্রোব্লাস্ট। তো ইরাইথ্রোব্লাস্ট কোষ থেকেই আসলে আমাদের এই লোহিত রক্তকণিকা তৈরি হয়, বুঝছো? আচ্ছা, তো এই যে অস্থি মজ্জার স্টেম কোষ থেকে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবই তৈরি হয়। এই রক্তকণিকা গুলো তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হেমোপয়োসিস। হেমোপয়েসিস, ঠিক আছে? তাহলে আমরা একটা শব্দ পড়লাম, হেমোপয়োসিস। হেমো এটা মানে রক্ত, আর এই সিস মানে আসলে তৈরি হওয়া। তো হেমোপয়োসিস মানে রক্ত তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, হেমোপয়োসিস এর মাধ্যমে হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম এরা সবাই কিভাবে তৈরি হয়। এখন আমরা আমাদের এই লোহিত রক্তকণিকা নিয়ে একটু আলাদাভাবে জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি
ভাই বইয়ে তো হিমাটোপোয়েসিস দেওয়া। ও, এখানে হয়তো হইতে পারে আরেকটা নাম থাকতে পারে, তবে আমরা জানি আসলে হেমোপয়োসিস। বুঝছো? হইতে পারে এখানে একটা ভুল লেখছে, অথবা আমি এই নামের কথা জানি না, এটা হইতে পারে। ঠিক আছে, কারণ আমরা এটাকে হিমোপয়োসিস বলি। আচ্ছা, তাহলে আমরা জানলাম এটা। এখন আসো, আমরা এখন একটু লোহিত রক্তকণিকা নিয়ে জানবো। তো আমরা অলরেডি লোহিত রক্তকণিকা দেখতে কেমন আমরা বলে দিচ্ছি। তো এটা দেখতে কিরকম, লাল, আর এরকম তোমার মাঝখানে কিন্তু, মাঝখানে একটা গর্ত, উপর দিক থেকেও নিচের দিক থেকেও। তুমি যদি সাইড থেকে একটু দেখো তাহলে এরকম দেখবা, এই যে সাইড। উপর থেকে দেখলে তো এরকম, উপর থেকে দেখলে এদিক থেকে দেখবা এই যে এখানে গর্ত। আর এখন আমরা এটা দেখতেছি সাইড থেকে। বুঝছো? সাইড থেকে দেখলে আমরা এরকম দেখবো। তো প্রত্যেকটা লোহিত রক্তকণিকা দেখতেছো তোমরা গোলাকার। হ্যাঁ, আর আমরা দেখতেছি উপরের দিক দিয়ে একটু গর্ত আছে। হ্যাঁ, আবার এই নিচের দিক দিয়ে একটু গর্ত আছে। তো এই দিক দিয়ে এই যে গর্ত থাকাটাকে আমরা বলি অবতল। তোমরা জানো অবতল লেন্সে দেখছো, এটা অবতল, এই পৃষ্ঠটা অবতল, আর এই পৃষ্ঠটা হলে গিয়ে উত্তল, এরকম না? তো এদিকে গর্ত আছে, এটাকে আমরা বলি অবতল বা কনকেভ। কেভ মানে গর্ত, এই অংশটা হলো অবতল। তাহলে এদিকে একটা অবতল, এদিকেও দেখতে অবতল, এই জন্য এটাকে আমরা বলি দ্বি অবতল। তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন? দ্বি অবতল এবং গোলাকার। আচ্ছা, এদের ভিতরে কিন্তু নিউক্লিয়াস নাই। বুঝছো? এদের ভিতরে নিউক্লিয়াস নাই, লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস নাই। আর এই লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামক একটা প্রোটিনও থাকে। এই হিমোগ্লোবিনের কালার হইল গিয়ে লাল, সেই জন্য লোহিত রক্তকণিকা দেখতে লাল। হিমোগ্লোবিন অনেক বেশি পরিমাণে থাকে। আর অন্যান্য কোষের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে না। বুঝছো? শুধুমাত্র লোহিত রক্তকণিকার ভেতরেই হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, এখন আমরা যদি দেখি লোহিত রক্তকণিকাটা, এটা আসলে এই ব্যাস যদি তুমি দেখো, এইভাবে তুমি যদি ব্যাস, এটা দেখো ব্যাসটা এরকম হয়, দেখা যায় যে ব্যাস হচ্ছে 7 আমরা বলি 7.8 মাইক্রোমিটার, তোমাদের বইতে 7.3 মাইক্রোমিটার। ঠিক আছে, 7.3 মাইক্রোমিটার তার ব্যাস। আর পুরুত্ব দেখো যদি তুমি, তাহলে দেখতেছি তো মাঝখানে অনেক কম পুরু, ছোট, কিন্তু সাইড দিয়ে কিন্তু অনেক বড়। তো যদি আমরা এভারেজ পুরুত্ব দেখি, মানে গড়ে, তাহলে দেখা যায় সেটা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। আচ্ছা, এই লোহিত রক্তকণিকাটা আমাদের সবার রক্তে সমান পরিমাণে থাকে না। যেমন ধরো ভ্রূণ, তো এই ভ্রূণ দেখে দেখা যায় যে প্রতি কিউবিক মিলিমিটারের মধ্যে 80 থেকে 90 লাখ, পার কিউবিক মিলিমিটার রক্তে 80 থেকে 90 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আবার শিশুদের দেহে দেখা যায় সেটা কমে যায়, 60 থেকে 70, 60 থেকে 70 লাখ, বা 6 থেকে 7 মিলিয়ন বলা যায়। 7 থেকে 70 লাখ পার কিউবিক মিলিমিটার রক্তের মধ্যে থাকে লোহিত রক্তকণিকা, এই পরিমাণ থাকে। আর আমাদের পূর্ণবয়স্ক পুরুষের দেহে লোহিত রক্তকণিকা একটু বেশি থাকে। ঠিক আছে, কারণ পুরুষের টেস্টোস্টেরন একটা হরমোন আছে, তো সেটা এই লোহিত রক্তকণিকা সেটার কারণে আসলে বেড়ে যায়। তো এই শিশুদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা আমাদের পূর্ণবয়স্ক পুরুষের মধ্যে দেখা যায় যে, আমরা সেটাকে বলি তোমার 49 লাখ থেকে 55 লাখ। তোমাদের বইতে এটা লেখা আছে গড়, সেটা হলো 54 লাখ, 54 লাখ পার মিলিমিটারকে। ঠিক আছে, আবার মেয়েদের একটু কম থাকে। তো মেয়েদের আমরা বলি হচ্ছে তোমার 44 থেকে 49। তো তোমাদের এখানে বলা আছে স্ত্রী দেহে 8, আমরা এটাই বলি 48। আচ্ছা, আমি একবার বাংলাতে একবার ইংরেজিতে লিখতেছি, 48 লাখ পার মিলিমিটারকে। এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, আমাদের এটা মনে রাখতে হবে যে বাচ্চাদের ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা অনেক বেশি থাকে, 80 থেকে 90 লাখ পার মিলিমিটার কিউবে। আর শিশুদের দেহে 60 থেকে 70 লাখ থাকে। আর পূর্ণবয়স্ক পুরুষের দেহে 49 থেকে 55 পার মিলিমিটার কিউবে। আর পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে পার মিলিমিটার কিউব রক্তের মধ্যে 48 লাখ লোহিত রক্তকণিকা থাকে। এখন এই লোহিত রক্তকণিকা জানো এরা কই তৈরি হয়? বলতো কই তৈরি হয়? সব রক্তকণিকা কই তৈরি হয়, কোত্থেকে তৈরি হয়? মজ্জা অস্থি থেকে। মজ্জা। অস্থি মজ্জা। এখন সব সময় অস্থি মজ্জা থেকে না। যেমন ভ্রূণ, তার তো অস্থি নাই, ভ্রূণের দেখা যায় একসময় হাড্ডি তোমার তৈরি হয় নাই, তখন কোত্থেকে তৈরি হয়? দেখা যায় যে ভ্রূণ যখন কিনা
জাইগুট থেকে আস্তে 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 তোমার ভ্রূণ হইলো। তো সেই ভ্রূণের এরকম অংশ থাকে, দেখতে আসলে একটা এরকম লম্বা থাকে, এখানে তোমার একটা গর্ত থাকে এরকম, এটাকে আমরা বলি কুসুমথলি, ইয়ক স্যাক। তো দেখা যায় যে 3 মাস, যখন 3 সপ্তাহ 3 সপ্তাহ বয়স থেকেই তোমার লোহিত রক্তকণিকা তৈরি হওয়া শুরু হয়ে যায়, এবং 3 সপ্তাহ সময়ে এটা তৈরি হয় কুসুমথলিতে, আর 6 মাস পর্যন্ত এটা তৈরি হয় যকৃতের মধ্যে, আর 6 মাসের পরে সময়টা এটা তৈরি হয় অস্থিমজ্জার মধ্যে। ঠিক আছে? এখন আমরা তো অলরেডি বললাম যে লোহিত রক্তকণিকা নর্মাল ভাবে তৈরি হয় না, অস্থিমজ্জার মধ্যে এক ধরনের কোষ রয়েছে, তাদেরকে আমরা বলি স্টেম কোষ। সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে, জানো? এটার মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস থাকে, কোনো হিমোগ্লোবিন থাকে না। কিন্তু এটা আস্তে আস্তে বিভাজিত হয়ে আকার ছোট হয়, যত বিভাজিত হয় এটা অনেক বড় থাকে, বুঝছো? পরে যত বিভাজিত হয় আকার ছোট হয়, আস্তে 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 সাইজ ছোট হয়, সাইজ ছোট হয় এরকম। হ্যাঁ, তারপরে এটা প্রথম গোল থাকে, একদম গোলক একটা বলের মতো থাকে। আর আমাদের লোহিত রক্তকণিকা বলের মতো দ্বিতীয় বোতল চেপে গেছে না দুই পাশ দিয়ে, এরকম হয়। আস্তে আস্তে তার মধ্যে হিমোগ্লোবিন তৈরি হতে থাকে, হিমোগ্লোবিন তৈরি হতে থাকে, এবং নিউক্লিয়াস তখনও থাকে। এক পর্যায়ে নিউক্লিয়াসটা একদম শেষ হয়ে যায়। তাহলে আমাদের এই পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, নিউক্লিয়াস থাকে না। তারপর অন্যান্য যে অঙ্গাণু, যেমন ধরো গোলগি বডি, তারপরে তোমার মাইটোকন্ড্রিয়া, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিচ্ছু থাকে না। তাহলে আমাদের বলতো, আমাদের মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। তার তো পাওয়ার হাউস নাই, সে কোত্থেকে শক্তি পায়? একটা কোষের কাজ চালানোর জন্য শক্তির দরকার হয় না? এই লোহিত কিন্তু অনেক দিন বেঁচে থাকে, প্রায় তোমার ধরো 120 দিন বা 4 মাস, 4 মাস বেঁচে থাকে লোহিত রক্তকণিকা। তো এতদিন বেঁচে থাকার জন্য তার ভিতরে তো অনেক কাজ হয়, সেই কাজের জন্য শক্তির দরকার হয় না, সেগুলো কোত্থেকে পায়? তোমাদের কাছে প্রশ্ন রইলো, তোমরা চিন্তা করে আগামী ক্লাসে বলবা যে লোহিত রক্তকণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে সে কোত্থেকে এটিপি, কোত্থেকে শক্তি পায়? তো 120 দিনে বাঁচে, 4 মাস বাঁচে, এই সময়টা সে কোত্থেকে শক্তি পায়, এটা আগামী ক্লাসের মধ্যে বলবা। ঠিক আছে? এতটুকু সময় তোমাদেরকে চিন্তার জন্য দিলাম।